ভারত নামে একটা রাষ্ট্র, তাদেরকে আমি সিম্পলি ডিফাইন করি তারা কি রাষ্ট্র, এবং তাদের রাষ্ট্রীয় বাহিনী নিয়মিতভাবে প্রতিবেশী একটা দেশকে হত্যা করছে। ভারত আমার বন্ধু রাষ্ট্র, কিন্তু ভারতের সাথে আমার সম্পর্ক পুনর্মূল্যায়ন করা দরকার। মানে আমি এটা ডিফাইন করতে চাই না, আমার মধ্যে এই বক্তব্য আসে না। আমি তাকে শত্রুর খাতায় নাম লিখে ফেলেছি। এ, ভারতের জনগণ আমাদের শত্রু না। আরে বাবা, একটা রাষ্ট্র ক্রাইম করতেছে, তার জনগণ আবার আলাদা কিছু নাকি? আলাদা কিছু নাকি? ভারতের নাগরিকরা বাংলাদেশের নাগরিকদেরকে বন্ধু ভাবে আসলেই ক্যান্সারের উপাদান আছে কিনা, মানে এইটা আমি যে মুখ দিয়ে বলবো, আমার কথা, আমার এই মুখের কথা বিশ্বাস করা উচিত না। ঠিক আছে, এই কথা শোনা মাত্রই একজন নাগরিকের উচিত তার এটাকে জাস্টিফাই করা। এটা কই থেকে করবে? এটা গুগল করতে পারে, ইউটিউবে দেখতে পারে, ফেসবুকে দেখতে পারে, কোন একটা নিউজ লিঙ্ক দেখতে পারে। এটা নিজের বাঁচার তাগিদে এটা যাচাই করা দরকার, যেটাতে আসলেই ক্যান্সারের উপাদান পাওয়া গেছে কিনা। দেখুন কতটা বেকায়দায় পড়ছে ইন্ডিয়া এই ভারতীয় পণ্যগুলো নিয়ে, যে ইন্ডিয়া টাইমস মতো পত্রিকা থেকে ইন্ডিয়া টাইমসে এই নিউজটা প্রকাশিত করেছে। মানে ভারত এতটা বেকায়দায় পড়েছে, তাদের দেশের গণমাধ্যমগুলো এই নিউজটা প্রচার করতে বাধ্য হয়েছে। এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম, ইউরোপের গণমাধ্যমগুলো, হংকং, সিঙ্গাপুর ভিত্তিক গণমাধ্যম, এগুলো তো প্রচার তো অবশ্যই আছে। ইন্ডিয়া স্বয়ং এই নিউজ প্রচার করতে বাধ্য হচ্ছে। 527টা পণ্য, এবং আমাদের কাছে এই ভিডিওগুলো আসছে যে ইউরোপের সেলফ গুলো থেকে এই পণ্যগুলো বের করে দিচ্ছে। ঠিক আছে, তো এগুলো বের করে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এখন আপনি আমাকে বলেন যে 527টা পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে। 527টে পণ্য হয়ই বা কতটা? ধরেন আপনি গ্রোসারি, মশলা, কসমেটিক্স, তেল, এগুলো মিলিয়ে মানে একটা দেশের পণ্য সমাহার হতে পারে এই 150, 200, 300, 400, 500। মানে দেখেন 527টা পণ্যে তাদের, আপনি কোনটা বাদ রেখে কোনটা ব্যবহার করবেন, কয়টার নাম মুখস্থ করবেন, তাই না? তাহলে এটা এতটা ঝুঁকিপূর্ণ জায়গা যে আমি চোখ বন্ধ করে এই মুহূর্তে আমাদের দায়িত্ব সকল ভারতীয় পণ্য বয়কট করা, বর্জন করা। যে আমি দেখেন আমাদের সবচেয়ে বহুল প্রচলিত এখানে যে চকলেট বাচ্চারা মুড়ির মতো খায়, সেটা হলো কিন্ডার জয় চকলেট। এই কিন্ডার জয় চকলেটে যারা যারা বাচ্চাকে শখ করে কিনে দিয়েছেন, আদর করে ভালোবেসে, কি যে ক্ষতি করেছেন, এটাতেও ক্যান্সারের উপাদান রয়েছে। গতকালকে আমার আমার রাতে আমাকে রক্তের জন্য ফোন দিয়েছে ছোট্ট একটা বাচ্চা, 3 বছরের বাচ্চার জন্য, 3.5 বছরের বাচ্চার জন্য, যে আপনার হলো ক্যান্সার হয়েছে, রক্ত দিতে হবে। আমি ভাবছিলাম এত ছোট একটা বাচ্চার ক্যান্সার হয়ে গেল। দেখেন আমরা যে শখের বশে আমরা বাচ্চাদেরকে এই যে ভারতীয় চকলেট, ভারতীয় পণ্যগুলো মানে খাওয়াচ্ছি, আমরা নিজেরা যে কি ভয়াবহ জায়গায় ঠেলে দিচ্ছি আমরা নিজেরাও জানি না। এবার আসি যে এখানে অনেকে বক্তব্য রেখেছেন। আমি আসলে আমি আমার ভারতের বিষয়ে আমার বক্তব্যটা অনেক স্পষ্ট, যে মানে আমি ভারতকে কখনোই মানে বন্ধু বলি না, এমনকি ভারতের নাগরিকদেরকে আমি বন্ধু বলি না। ভারতের শুধু বিজেপি সরকারকে আমি শত্রু মনে করি না, ভারতের কংগ্রেসকেও আমি শত্রু মনে করি। এবং আমি কেন শত্রু মনে করি? কারণ এরা যখনই যে ক্ষমতায় ছিল, বাংলাদেশের সীমান্তে নাগরিক হত্যা বন্ধ ছিল না। সো এই সরকার ভারতের গেলে আরেক সরকার আসলে আমাদের সীমান্তে নাগরিক হত্যা বন্ধ হবে, এরকম চিন্তা করা মনে হয় খুবই বোকামি। কিন্তু ইতিহাস বলছে যে আমাদের কংগ্রেস সরকারের সময়ও মানুষ হত্যা হয়েছে, বিজেপি সরকারের সময়ও মানুষ হত্যা হয়েছে, এবং ব্যাপক হারে হয়েছে। কোন সরকারের চেয়ে কোন সরকারের সময়ে কম হয়নি। এই জায়গা থেকে একটা ভারত নামে একটা রাষ্ট্র, তাদেরকে আমি সিম্পলি ডিফাইন করি তারা কি রাষ্ট্র, এবং তাদের রাষ্ট্রীয় বাহিনী নিয়মিতভাবে প্রতিবেশী একটা দেশকে হত্যা করছে। কতজন হত্যা করছে? গত 16 বছরে 1100 জন নাগরিককে হত্যা করেছে। আরো স্পষ্ট হিসাব যদি চাই, গত রমজান মাসে 5 জন নাগরিককে হত্যা করেছে, এবং লাস্ট 30 দিনেও 5 জন নাগরিককে হত্যা করেছে। গত 2 বছরে 110 জন নাগরিককে হত্যা করেছে। তো এই 210 জন নাগরিককে হত্যা করেছে। এই যখন পরিসংখ্যান, তখন আমি আমার কাছে এই বক্তব্যটা আসে না, ভারত আমার বন্ধু রাষ্ট্র, কিন্তু ভারতের সাথে আমার সম্পর্ক পুনর্মূল্যায়ন করা দরকার। মানে আমি এটা ডিফাইন করতে চাই না, আমার মধ্যে এই বক্তব্য আসে না। আমি তাকে শত্রুর খাতায় নাম লিখে ফেলেছি।
আমার যে লক্ষ্য, রাজনীতির লক্ষ্য, আমার সীমান্তে যে নাগরিকগুলো হত্যা করছে, যে বিএসএফ গুলো, ওদেরকে হত্যা করাও আমার কাছে আমার কাছে রাজনৈতিক বিচার। আমার কাছে রাজনৈতিক বিচার। আমার দেশের নাগরিককে হত্যা করেছে, যারা হত্যা করেছে তাদেরকে দুই একটা ফেলে দেওয়া আমাদের রাজনৈতিক বিচার। তাছাড়া এটা তো কূটনৈতিক কাজে কখনোই সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। হচ্ছে না তো, হয় না তো, এতদিন হয়নি। অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। বরঞ্চ যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে গরুচোর বানায় দিছে। কূটনীতির এটাই অগ্রগতি যে সীমান্তে খুন হওয়া নাগরিকদেরকে গরুচোর বলা হয়েছে। তো আমি অনেকে বলে, আবার আরেকটা বক্তব্য আসে যে ভারতের জনগণ আমাদের শত্রু না। আরে বাবা, একটা রাষ্ট্র ক্রাইম করতেছে, তার জনগণ আবার আলাদা কিছু নাকি? আলাদা কিছু নাকি? ভারতের নাগরিকরা বাংলাদেশের নাগরিকদেরকে বন্ধু ভাবে নাকি? ভাবে নাকি আসলে? আমাদের মধ্যপ্রাচ্যের প্রবাসী ভাইরা কি বলে? যে ভারতের নাগরিকরা বাংলাদেশের সাথে বন্ধুসুলভ আচরণ করে, নানা ধরনের হ্যারাসমেন্ট করে। অস্ট্রেলিয়ায় যে নাগরিকরা, ইন্ডিয়ান নাগরিকরা আছে, নানাভাবে হ্যারাসমেন্ট করে। মালয়েশিয়ায় যে ইন্ডিয়ানরা আছে, ওরে বাপরে বাপ, তাদের অত্যাচারে বাংলাদেশের প্রবাসীরা থাকতেই পারে না সেখানে, এরকম একটা অবস্থা হয়। তো আমি মানে এখানে না নাগরিক, না রাজনৈতিক ব্যক্তিত্ব, সবাই মিলে একটা ক্রিমিনাল জাতি। ইন্ডিয়ানরা একটা ক্রিমিনাল জাতি। এবং ইন্ডিয়ানদের ইতিহাস কি? ইন্ডিয়ানদের ইতিহাস হলো হত্যার ইতিহাস। অনেকে বলে যে দাঙ্গা হয়েছে ইন্ডিয়ায়। আরে ভাই, ইন্ডিয়ায় কোনো দাঙ্গা হয়নি। ইন্ডিয়ায় মুসলিমদের উপর গণহত্যা হয়েছে। কিসের দাঙ্গা? মুসলিমদেরকে কেটে কেটে হত্যা করেছে, এটা আবার দাঙ্গা নাকি? এটা একটা গণহত্যা, এটা ইন্ডিয়ানরা করেছে। তো এদেরকে আমরা কোনো অ্যাঙ্গেল থেকে, মানে কোনো ডিক্লারেশনে বলতে পারি না যে তারা আমাদের বন্ধু। এবং আমাদের অদ্ভুত বিষয় হলো, আমাদের ছোট ছোট রাজনৈতিক দল যাদের কোনোদিনই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নাই, তারাও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, এবং সেই স্বপ্ন দেখার কারণে তারা ভাবে যেহেতু আমি কোনো এক সময় ক্ষমতায় যেতে পারি, সো আমি সরাসরি ইন্ডিয়াকে শত্রু না বলি। মানে দেখেন, ছোট একটা দল, জীবনেও সম্ভাবনা নাই। আমিও এই চিন্তা করি, মানে আমাকেও এই চিন্তা করতে হয়, আমি তো কোনোদিন ক্ষমতা যেতেও পারি। তো আমি যদি এখন একটা বক্তব্য দিয়ে ফেলি যে ভারত আমার শত্রু, তাহলে তো আমার ওই ক্ষমতার পথে বাধা হয়ে যাবে। মানে অদ্ভুত চিন্তা। মানে বড় একটা দলের সম্ভাবনা রয়েছে, তার হিসাবটা আলাদা, কিন্তু আমি একটা ছোট দলের দায়িত্বশীল। আমি যদি বলি যে আমি কোনো একদিন ক্ষমতায় যাব, সুতরাং এখন থেকে ভারতকে শত্রু ভাবা যাবে না। দেখেন, আমাদের যে হত্যাকাণ্ডগুলো ঘটে আমাদের সীমান্তে, সিম্পলি নাগরিকগুলো কি করতে যায়? নাগরিকগুলো ট্রেড করতে যায়, বাণিজ্য করতে যায়, কিছু কিনতে যায় টাকার বিনিময়ে। কোনো কিছু চুরি করতে যায় না। কোনো দেশের জিনিস কোনো দেশ চুরি করতে পারে না আরেকজনের সীমান্তে ঢুকে। কি কিনতে যায়? গরু কিনতে যায়, ছাগল কিনতে যায়। ভাই কিনতে যায়, ভাই কিনতে যায়, টাকা দিয়ে, টাকা খরচ করে নিয়ে আসতে যায়, মসলা নিয়ে আসতে যায়, ডাল নিয়ে আসতে যায়, চিনি নিয়ে আসতে যায়, টাকা দিয়ে। টাকা ছাড়া দেয় নাকি ইন্ডিয়ানরা? দেয় নাকি? এইখানে বিএসএফ নামের যে বাহিনী আছে, এই বিএসএফ এরা হলো দুর্নীতিগ্রস্ত একটা বাহিনী। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ইতর এবং স্যাসরা বাহিনী হলো বিএসএফ। এরা সামান্য একটু ঘুষ না পেলে গুলি করে দেয়। যে মানে প্রত্যেকে ঘুষ লেনদেন করে সীমান্ত পার হয়। এই ঘুষের অপেক্ষায় থাকে এই ছোট লোক বাহিনী। এই ছোট লোক বাহিনী যখন ঘুষ না পাচ্ছে, তখন তাকে মেরে দিচ্ছে। এখন ঘুষ না দেওয়ার অপরাধ কি মানে কাউকে গুলি করা? অথবা কোন গরু কিনে নিয়ে আসতেছে, সেই গরু কিনে নিয়ে এসে কি গুলি করা? রাষ্ট্রের অনুমতি না নিয়েও যদি কেউ গরু কিনে নিয়ে আসে, সেটা কি গুলি করা?